তোমাদের সবাইকেই আমাদের এমবি কোচিং ক্লাসের ইউজিসি নেট সেটের যে রিসার্চ মেথোডোলজি অ্যান্ড রিসার্চ স্ট্যাটিস্টিক্স এর উপরে যে ক্লাসগুলো চলছিল সেই ক্লাসে তোমাদের সবাইকেই স্বাগত। আমরা ঠিক প্রিভিয়াস ক্লাসে এই স্যাম্পলিং টেকনিক পড়ার আগে আমরা পপুলেশন নিয়ে অনেক বেশি বিস্তারিত কথা বলেছি। আজকে ঠিক পপুলেশন যেখান থেকে শেষ করেছি সেখান থেকে আমরা আজকে যে টপিকটাকে নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে স্যাম্পলিং টেকনিক। সেটা হচ্ছে বিস্তারিত আমরা এই স্যাম্পলিং টেকনিক নিয়ে আমাদের আজকের যে গোটা ক্লাস সেই গোটা ক্লাসে আমরা স্যাম্পলিং টেকনিক আমরা শুরু করবো। আগের দিন তোমাদের ক্লাসে আমি বারবার বলছিলাম যে আমরা যখন গবেষণা করতে চাই, গবেষণার যে ফলাফল সেই ফলাফলটাকে আমাদেরকে জেনারেলাইজ করতে হয় কি একটা গোটা হোল অফ দ্য পপুলেশনকে রিপ্রেজেন্ট করতে, কিন্তু অ্যাজ এ গবেষকের পক্ষে কখনো সেই গোটা পপুলেশনের উপর সবাইকে নিয়ে নিয়ে রিসার্চ করা সেটা কখনো সম্ভব হয় না বলেই আমরা পপুলেশন থেকে কয়েকজনকে বাছাই করি, করে তাদের কাছ থেকে আমি স্যাম্পেল নিয়ে আমি সেই স্যাম্পেল গুলোকে দেখে আমি তারপরে একটা গবেষণা করে আমি পপুলেশনকে রিপ্রেজেন্ট করি। ওকে, এই পর্যন্ত আমরা বলেছিলাম। এখন এই স্যাম্পলিং টেকনিকটা কি সেটা যদি খুব সহজ করে তোমাদেরকে একটু করে বলি, তাহলে দেখো, ধরো তুমি অ্যাজ এ গবেষক তুমি একটা গবেষণা করতে চাইছো গোটা পশ্চিমবঙ্গের সমস্ত ছেলে মেয়েদের, যে যারা একটা পার্টিকুলার ধরো এজ গ্রুপ বললাম আমি, বা পার্টিকুলার একটা কলেজ স্টুডেন্টকে বললাম, যে প্রত্যেক ছেলে মেয়েদের তাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি বা তাদের পার্সোনালিটি প্যাটার্ন বা তাদের মোটিভেশনাল লেভেল কেমন গোটা পশ্চিমবঙ্গে বা গোটা ভারতবর্ষে। এখন তুমি ইমাজিন করো তো, তুমি অ্যাজ এ গবেষক তোমার পক্ষে কি সমস্ত পশ্চিমবঙ্গে ঘুরে ঘুরে সমস্ত যে ওই যে পার্টিকুলার তুমি এজ গ্রুপ বলছো বা পার্টিকুলার যে কলেজ গ্রুপ স্টুডেন্ট বলছো সবার কাছে গিয়ে কি তোমার কাছে গিয়ে পৌঁছানো সম্ভব? সেইটা করে কি একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে কি গবেষণা কমপ্লিট করা সম্ভব? কখনোই সম্ভব নয়। তখন তুমি কি করবে? তখন তুমি সেই যে পপুলেশন তোমার, সেই পপুলেশন থেকে কিছু কিছু সিলেক্টেড করবে যে আমি এদের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করবো, এদের কাছ থেকে কালেকশন করবো, এক্স এর কাছ থেকে করবো, ওয়াই এর কাছ থেকে করবো, জেড এর কাছ থেকে করবো, এর কাছ থেকে করবো, বি কাছ থেকে করবো, সি কাছ থেকে করবো, এর কাছ থেকে করবো। তার মানে কি তুমি কিন্তু সিলেক্টেড করছো, তার মানে কি এই যে হোল অফ দ্য পপুলেশন যেটা তোমার কাছে ছিল তাদের থেকে তুমি যাদেরকে সিলেক্ট করে নিলে, এই যে সিলেক্ট করার যে প্রসিডিওর, কিভাবে আমি সিলেক্ট করছি সেটাকেই বলবো স্যাম্পলিং টেকনিক। চলো আমরা একটু ভালো করে একটু বোঝাই যে স্যাম্পলিং টেকনিকটা। ধরো এখানে আমি যদি এটাকে একটু বড় করে দেখাই, তোমরা দেখো এখানে আমি বারবার তোমাদের এই আঙ্গুর ফলের গল্পটা দিয়ে বলি সবসময় এটা পড়ানোর জন্য, যেখানে আমরা বাজার থেকে আঙ্গুর কিনি, কেনার পরে সেই আঙ্গুরটাকে আমরা নিয়ে একটা খেয়ে দেখি, যদি মিষ্টি হয় তারপরে আমরা বাড়ির জন্য আরো কিছু কিনে নিয়ে যাই। এখন এই যে যখন তুমি আঙুরটাকে কিনবে, যখন তুমি আঙুরটাকে কিছু আঙুর, গোটা আঙুর, ঝুড়িতে অনেক আঙুর আছে, তাহলে গোটা আঙুরটাই তোমার কাছে ছিল পপুলেশন। সেখানে তুমি যাদেরকে সিলেক্ট করলে, এই যে কোনটাকে তুমি সিলেক্ট করে তুমি দেখার সময় যখন বাছার সময় যেটা ভালো লাগে সেটাকে বাছো তো, এই যে বাছছো কোনটাকে বাছছো, এই যে বাছাই করার যে প্রসিডিওর সেটাকেই আমরা কি বলবো? স্যাম্পলিং টেকনিক। আবার মজার বিষয় দেখো, এই যে আমরা সবাই মায়েরা আমরা জানি বাড়িতে ভাত রাঁধে, যখন একটা হাঁড়িতে যখন চাল দিয়ে চালটাকে যখন সিদ্ধ করে আমরা ভাতটাকে টিপে দেখি ভাতটা নরম হয়েছে নাকি, যদি টিপে দেখার পরে ভাতটা নরম হয়েছে তখন আমি বুঝি আমার গোটা হাঁড়ির ভাত কিন্তু নরম হয়েছে, অর্থাৎ সিদ্ধ হয়েছে, খাওয়ার উপযুক্ত হয়েছে। তাহলে বলো, আমরা কি প্রত্যেকটা চালকে আলাদা আলাদা করে টিপে দেখলাম? না। তাহলে আমি কি এখানে চোটা চালের হাঁড়িটার মধ্যে যতগুলো চাল ছিল প্রত্যেকটা চালই তোমার পপুলেশন ছিল। সেই পপুলেশন থেকে তুমি কিছু দিয়ে তুললে, এই যে তুলছো কাদেরকে তুলছো সেই তোলার প্রসিডিওরকে বলবো আমি কি? স্যাম্পলিং টেকনিক, স্যাম্পলিং প্রসিডিওর। আবার এই যে যাদেরকে তুমি টিপে দেখছো এরা কি পার্টিকুলার, এরা হচ্ছে তোমার স্যাম্পেল। তাহলে এই যে স্যাম্পেল যদি ভালো না হয়, স্যাম্পেল যদি এমন ভাবে চুজ করতে হবে, অর্থাৎ স্যাম্পলিং টেকনিক এমন হওয়া উচিত যাতে আমি যেমন একটা ভাতকে টিপে আমি গোটা হাড়ির ভাতকে বলছি, সেরকম পপুলেশনে যখন গোটা যখন ওয়েস্ট বেঙ্গল বা কোনো যখন পুরো একটা এন্টায়ার পপুলেশনকে যখন রিপ্রেজেন্ট করবে, তাহলে আমি যে পপুলেশন থেকে যে স্যাম্পেল গুলোকে সিলেক্ট করবো তার জন্য আমাকে উপযুক্ত টেকনিক ফলো করতে হবে। যদি আমি উপযুক্ত টেকনিক ফলো করি
তাহলে এরকম ভাতের হাঁড়ির মতো আমি বলতে পারবো আমার যখন রিসার্চের রেজাল্টটা, যে আমি গোটা পপুলেশনকে আমি রিপ্রেজেন্ট করতে পারবো। এখানে একটা ছক দেখো, এখানে একটা বৃত্তের ভিতরে আমি দিয়েছি, ধরো এটা ওয়েস্ট বেঙ্গলের টোটাল পপুলেশন কলেজ স্টুডেন্ট। এদেরকে তুমি কোনো গবেষণার কাজে লাগাতে চাইছো, এদের ফিজিক্যাল ফিটনেস বা মোটিভেশন বা পার্সোনালিটি তুমি দেখতে চাইছো, তাহলে এখান থেকে তুমি আজ যে রিসার্চার সবার কাছে তোমার পক্ষে সম্ভব না। তুমি এমন কিছু একটা সাইন্টিফিক্যালি এমন কিছু একটা মেথড ফলো করবে। দেখো আমি এমন কিছু, এই যে এদেরকে সিলেক্ট করেছি, এদেরকে সিলেক্ট করেছি, এদেরকে সিলেক্ট করেছি, তার মানে কি এই যে তুমি এমন কিছু ইচ্ছা খুশি ভাবে নয়, কিন্তু সাইন্টিফিক্যালি মেথড ফলো করতে হবে। করে আমি এদের কাছ থেকে নিয়েছি, এই যে যাদের কাছ থেকে তুমি ইনফরমেশন কালেক্ট করছো তারা হচ্ছে স্যাম্পেল, কিন্তু এই স্যাম্পেলকে তুমি যেভাবে চুজ করছো সেই স্যাম্পেল চুজ করাকে বলা হচ্ছে স্যাম্পেলিং টেকনিক। ক্লিয়ার? এখন এই স্যাম্পলিং টেকনিক আমি একটা এটা বলে তারপর আমি তোমাদের, যেহেতু বাংলা তোমাদের জন্য সে নোটস, আমি সেই নোটসে ফিরে যাব। এটা আমাদের প্রিভিয়াস যে ক্লাসগুলো হতো সেই প্রিভিয়াস ক্লাসে আমাদের যে ইংলিশ ভার্সনে পড়ানো হতো সেইটা। এখানে দেখো আমি একটা সুন্দর একটা বড় তোমরা অ্যাশ কালারের একটা বৃত্ত দেখতে পাচ্ছ, যে ধরো এই গোটা বৃত্তটা তোমার পপুলেশন, তাহলে পপুলেশন থেকে আমরা যখন কোনো স্যাম্পেলকে চুজ করব আমাকে একটা কি করতে হয়, স্যাম্পলিং ফ্রেম তৈরি করতে হয়। স্যাম্পলিং ফ্রেম মানে এরিয়া, আমি কোন কোন জায়গা থেকে স্যাম্পেল গুলোকে নেব। আমার যদি গবেষণায় গোটা ওয়েস্ট বেঙ্গলকে হয়, তাহলে ওয়েস্ট বেঙ্গলের কোন কোন ডিস্ট্রিক্ট বা কোন কোন সাব ডিস্ট্রিক্টকে আমি সিলেক্ট করব আমার গবেষণার কাজে, সেটাকে আমি প্রথমে সিলেক্ট করব। তারপরে কি করব, এই স্যাম্পেলিং ফ্রেম থেকে শুধুমাত্র স্যাম্পেলকে রিপ্রেজেন্ট করব, স্যাম্পেলকে চুজ করব। তাহলে কি দেখো গোটা পপুলেশন, সেখান থেকে আসলো কি ছোট একটা বৃত্ত হলো স্যাম্পেলিং ফ্রেম, সেই স্যাম্পেলিং এর থেকে আরো ছোট বৃত্ত হলো কি স্যাম্পেল। কিন্তু মজার বিষয় এখানে ঠিক ভাতের হাঁড়িটার মতো মনে রাখবে যে এই স্যাম্পেল থেকে যা যা ইনফরমেশন আমি পাবো সেটাকে যখন আমি ক্যালকুলেশন করব, অ্যানালিসিস করব, তখন আমি রেজাল্টটা কাদেরকে রিপ্রেজেন্ট করব, গোটা পপুলেশনকে রিপ্রেজেন্ট করব। তাহলে খুব সিম্পল, আমি যদি তোমাদেরকে এই ধরো এখানে আরেকটা ছবি আছে, এটা তোমাদেরকে বললাম, এখান থেকে তো বেরোনো যাবে না আমার। তাহলে এই যে স্যাম্পলিং টেকনিক, যে স্যাম্পলিং টেকনিকটাকে আমরা বলছিলাম, যে স্যাম্পলিং টেকনিক সিম্পল কি, স্যাম্পলিং টেকনিক হলো একটা পপুলেশন থেকে স্যাম্পেলকে চুজ করার, খুঁজে বের করার একটা পদ্ধতি বা একটা কৌশল। এখন কারণ কেন কৌশল, কারণ আমরা জানি যে গবেষক হিসাবে একটা পপুলেশনের উপর কোনো সময় আমাদের গবেষণা করা সম্ভব হয়ে ওঠে না। তাই আমরা এই স্যাম্পলিংটাকে পপুলেশন থেকে কিছু কিছু স্যাম্পেলকে চুজ করে আমরা গবেষণা করি, যাতে করে সেই স্যাম্পেল গুলো যে রেজাল্ট এবং যে রেজাল্টটাকে আমরা পাবো, যখন সেই রেজাল্টটাকে আমি গোটা পপুলেশনকে রিপ্রেজেন্ট করব, যাতে সেই রেজাল্টটা অনেক বেশি ভ্যালিড এবং রিলায়েবল হয়। এই ভ্যালিড এবং রিলায়েবল তৈরি করার জন্য আমাদের পপুলেশন থেকে স্যাম্পেলটাকে নির্বাচন করার জন্য বৈজ্ঞানিক পদ্ধতি মেনে আমাদের স্যাম্পেলকে চুজ করতে হয়, সেটাই হচ্ছে স্যাম্পেলিং টেকনিক। সুন্দর করে যদি একটা ডেফিনেশন আমরা বলি, যে স্যাম্পলিং টেকনিক বলতে স্যার আমরা কি বুঝবো, খুব সিম্পল। স্যাম্পলিং টেকনিক হলো গবেষণার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে ফুলফিল করার জন্য পপুলেশন আমাদের যেটা আছে সেই পপুলেশন থেকে কিছু স্যাম্পেল মানে কিছু সিলেক্টেড পার্সেন্ট বা অবজেক্ট বা কোনো কি বলবো, পার্সন বলতে পারি, অবজেক্ট বলতে পারি, কোনো ফ্যাক্ট বলতে পারি, যাদেরকে আমি নির্বাচন করব, যাদেরকে আমি সিলেক্ট করব, সেই সিলেক্ট করার পদ্ধতিকেই আমরা স্যাম্পলিং টেকনিক বলবো। দুটো কিন্তু আলাদা জিনিস, একটা হচ্ছে স্যাম্পেল, একটা হচ্ছে স্যাম্পলিং টেকনিক বা স্যাম্পলিং প্রসিডিউর। একটা টেকনিক মানে আমি কিভাবে করছি, আর যাদেরকে নিয়ে করছি তারা হচ্ছে আমার স্যাম্পেল। ক্লিয়ার? এটা মাথায় ঢুকিয়ে রাখ। এবার যদি আমি আসি যে স্যার এই যে স্যাম্পলিং টেকনিক, এই স্যাম্পলিং টেকনিকের আমাদের উদ্দেশ্যগুলো কি কি। এখন দেখো স্যাম্পলিং টেকনিকের বিরাট উদ্দেশ্য আছে। শুরুতেই আমরা কি বলেছি, যে অ্যাজ এ রিসার্চার গবেষকের পক্ষে কখনোই সম্ভব না গোটা পপুলেশনকে রিপ্রেজেন্ট করা, কিন্তু আমি এমন ভাবে কাজটাকে করব, কিছু সিলেক্টেড স্যাম্পল নেব, কিন্তু সেই স্যাম্পল থেকে যখন আমি কোনো রেজাল্ট পাবো, সেই রেজাল্টটা যাতে আমি গোটা পপুলেশনকেই বলতে পারি হ্যাঁ এটা এই পপুলেশনের এরকমই রেজাল্ট হবে। কারণ গোটা পপুলেশনের কাছে পৌঁছানো সম্ভব না, সেটা অনেক সময় সাপেক্ষ, সেটা অনেক ব্যয়বহুল, সেই জন্যই আমরা এই স্যাম্পলিং টেকনিক ব্যবহার করি। তাহলে ফার্স্ট যে অবজেক্টিভ আমাদের, আমরা বলতে পারি টু সেভ টাইম। ইয়েস, সেভ টাইম। কারণ কি একটা পপুলেশনের মধ্যে ধরো তোমার ধরো একটা, তুমি যদি একটা
পপুলেশনে টোটাল নাম্বার যদি তুমি কাউন্ট করতে পারো, সেখানে দেখা গেলো টোটাল পপুলেশন 1000। তাহলে 1000 এর যদি তুমি ডেটাটাকে কালেক্ট করতে চাও, তাহলে যে সময়টা লাগবে। আবার তুমি যদি সেই পপুলেশন থেকে 1000টা ছেলে মেয়ে থেকে যদি তুমি তাদেরকে 200টা ছেলে মেয়ে নিলে কোনো একটা সাইন্টিফিক টেকনিককে ফলো করে, সেগুলো আমরা জানবো পরে কি কি সাইন্টিফিক টেকনিক মেনে আমাদের স্যাম্পল চুজ করতে হয় কাজের ধরন অনুযায়ী, সেগুলো আমরা পরের ক্লাসে জানবো। তাহলে কি, তাহলে আমার সময় বাঁচছে। তাহলে মূল যে সমস্যা, এই যে গবেষণা করতে গেলে সব থেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে কি আমার সময়। কারণ একটা গবেষণা কি হয়, একটা পিএইচডি বলো, মাস্টার ডিগ্রি থিসিস পেপার বলো, এগুলো একটা নির্দিষ্ট টাইম বাউন্ড থাকে, সেই টাইম বাউন্ডের মধ্যে শেষ করতে হয়। তাহলে সেই টাইম বাউন্ডে শেষ করতে গেলে এই স্যাম্পলিং টেকনিক একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। কি করে, তোমার গবেষণার ক্ষেত্রে সেভ টাইমটাকে সেভ করতে সম্ভব করে, যার ফলে কি হয় তুমি খুব অল্প সময়ের মতো একটা গবেষণাকে সম্পূর্ণ করতে পারো। আর বলেছে কি, যেহেতু টাইম সেভ, সেহেতু কি হবে, টু রিডিউস কস্ট। ইয়েস, এই যে স্বল্প সদস্য, তাহলে তো কি হবে, সেই সদস্যদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা বা তাদের কাছে পৌঁছানো, বা তাদের কাছ থেকে তাদেরকে যে রিফ্রেশমেন্ট যেটাকে আমরা বলি, সেই রিফ্রেশমেন্ট দেওয়ার ক্ষেত্রেও বলো, বা তাদের কাছে পৌঁছানো বলো, তাদের কাছ থেকে ডেটা সংগ্রহ বলো, ইত্যাদি বিষয়গুলো কি হবে, তুলনামূলকভাবে যদি পপুলেশন থেকে করতাম অনেক বেশি খরচ হতো। সেক্ষেত্রে স্যাম্পলিং টেকনিকের ফলে আমাদের সেই খরচ কমানো সম্ভব। আর কি হচ্ছে, টু সেভ এফোর্ট এন্ড রিসোর্সেস, অর্থাৎ কি, যে এক্সট্রা আমি যদি গোটা পপুলেশন, সেখানে অযথা অনেক বেশি পরিশ্রম করতে হতো, অনেক বেশি আমার লোকবল দরকার ছিল, তাহলে সেই লোকবল আমার খুব বেশি প্রয়োজন হবে না, আমার অযথা কোনো সময় নষ্ট হবে না, সেদিকটাও বাঁচবে। আর কি করবে, টু অবটেন রিপ্রেজেন্টেটিভ ডাটা, মানে কি, এই রিপ্রেজেন্টেটিভ ডেটা বলতে আমরা সাধারণত বুঝবো যে আমাদের স্যাম্পলিং টেকনিকটাকে যদি আমরা সঠিকভাবে নির্বাচিত করতে পারি, তাহলে কি হবে, এই স্যাম্পলিং কথাটার মূলই উদ্দেশ্যই হচ্ছে আমাদের পপুলেশন থেকে সঠিক প্রসেস মেনে আমরা স্যাম্পলিং আমরা এই স্যাম্পল আমরা নির্বাচিত করব। তারপরে কি আছে, টু স্টাডি লার্জ পপুলেশন, অর্থাৎ বৃহৎ পপুলেশন, মানে একটা ধরো একটা বহুত বড় জনসংখ্যা আছে, যেগুলোকে তুমি কাউন্ট করা সম্ভব নয়, তাহলে সেখান থেকে সেই কাউন্ট করা যখন সম্ভব নয়, তুমি অ্যাজ এ রিসার্চার তুমি সেই পপুলেশন থেকে কিছু পার্সনদের কিছু একটা প্রপার টেকনিক ফলো করে, একটা স্যাম্পলিং টেকনিক ফলো করে তুমি স্টাডি করলে, করার পরে একটা রেজাল্ট কি করবে, যখন রিপ্রেজেন্ট করবে, তার মানে কি লার্জ গ্রুপ অফ পপুলেশনকে তুমি সেই সম্পর্কে তোমাকে গবেষণা করা খুবই ইজি হয়ে যায় এই স্যাম্পলিং টেকনিকের ফলে। আর কি হবে, টু ইনক্রিজ রিসার্চ এফিসিয়েন্সি। ইয়েস, এই স্যাম্পলিং টেকনিক যদি ফলো করো, তাহলে কি হবে, খুব দক্ষতার সহিত তুমি যে কোনো প্রকার তথ্য, যে কোনো প্রকার ইনফরমেশন খুব সুন্দরভাবে এফিসিয়েন্টলি তুমি সেগুলো যদি কালেক্ট করো, অটোমেটিক্যালি কি হবে, গবেষণা সংক্রান্ত দক্ষতা বৃদ্ধি পাবে। আর কি হবে, টু অবটেন অ্যাকুরেট রেজাল্ট, যার ফলে কি হবে, স্যাম্পলিং টেকনিকের ফলে তুমি একদম প্রকৃত সঠিক তথ্য ইনফরমেশন গুলোকে কালেক্ট করতে পারবে, যার ফলে কি হবে, টু ইমপ্রুভ রিলায়েবিলিটি, তোমার গবেষণার যে সমস্ত ফলাফল তার যে ভ্যালিডিটি এবং রিলায়েবিলিটি অনেক গুণে বৃদ্ধি পাবে। আর যার ফলে কি হবে, টু ফ্যাসিলিটেট স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস। ইয়েস, ইনফরমেশন তো আমরা কালেক্ট করে ফেলবো, কিন্তু ইনফরমেশন কালেক্ট করার পর আমাদের সেই ইনফরমেশন গুলোকে তো একটা মিনিংফুল পিকচার জেনারেট করতে হবে। এখন এই যে রিসার্চে মিনিংফুল পিকচার তোমাকে কে জেনারেট করবে, মিনিংফুল পিকচার জেনারেট করবে তোমার যে গবেষণায় তুমি যে স্ট্যাটিস্টিক্যাল টুলস ইউজ করবে সেগুলো। তাহলে আমার যদি স্যাম্পল সাইজ যদি কম হয়, তাহলে সেক্ষেত্রে আমি ভালোভাবে স্ট্যাটিস্টিক্স বা ডেটাগুলোকে হ্যান্ডেল করতে সুবিধা হবে। তাই জন্য বলছে স্ট্যাটিস্টিক্যাল, যারা ফ্যাসিলিটেট স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস, স্ট্যাটিস্টিক্যাল পরিসংখ্যানের মধ্যে অ্যানালিসিস করা অনেক বেশি সহজ সরল হয়। আর কি হবে, টু ড্র কনক্লুশন অ্যাবাউট দ্য পপুলেশন। ইয়েস, প্রপার স্যাম্পলিং টেকনিকের ফলে আমরা খুব সুন্দরভাবেই গোটা পপুলেশনকে, তার ফলাফলকে আমরা সুন্দরভাবে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি, যেটা স্যাম্পলিং টেকনিকের ফলে সম্ভব। জাস্ট আমি ল্যাপটপ। আর কি বলেছে, আর বলেছে টু জেনারেলাইজ দ্য ফাইন্ডিং। এই যে জেনারেলাইজ দ্য ফাইন্ডিংস মানে কি, এই যে স্যাম্পলিং থেকে যে ধরনের ফলাফলটাকে আমরা পাবো, যে ধরনের ফলাফলটাকে পাবো, সেই ফলাফলটাকে কি হবে, আমি জেনারেলাইজ করতে পারবো। জেনারেলাইজ মানে কি, আমার যে গোটা পপুলেশন, সেই পপুলেশনকে আমি তো স্যাম্পল, ধরো আমার 1000টা স্যাম্পল ছিল, সেই 1000টা থেকে এই 1000টা পপুলেশন ছিল, সেই পপুলেশন থেকে আমি 200 স্যাম্পল নিয়েছি। তাহলে 200 স্যাম্পলকে আমি যখন কালেক্ট করেছি, 200 স্যাম্পলকে কালেক্ট করার, সেই 200 স্যাম্পলটাকে যখন আমরা কালেক্ট করলাম, কালেক্ট করে কি করব, আমি সেই ফলাফলটাকে তো 200 স্যাম্পলকে রিপ্রেজেন্ট করবো না, আমি কি করবো, সেটাকে জেনারেলাইজ করবো। কাদের ক্ষেত্রে জেনারেলাইজ করবো, ইন জেনারেল পপুলেশনকে রিপ্রেজেন্ট করবো। সেই জন্য বলছে টু জেনারেলাইজ দ্য ফাইন্ডিংস।
আর বলেছে টু কন্ডাক্ট রিসার্চ হোয়েন সেন্সাস ইজ নট পসিবল, অর্থাৎ যদি কখন অনেক ক্ষেত্রে কি হয়, যদি সেন্সাস স্টাডি সম্ভব না হয়, মানে গোটা পপুলেশনের উপর সম্ভব না হয়, তখন হচ্ছে কি হয়, তখন মূলত স্যাম্পেলিং একটা ভীষণ কার্যকর একটা পদ্ধতি, জানি। আর টু টেস্ট হাইপোথিসিস, ইয়েস, যার ফলে কি হয়, এই গবেষণার ফলে স্যাম্পলিং এর ফলে কি হয়, আমরা যে হাইপোথিসিস এর মাধ্যমে কি হয় প্রয়োজনীয় তথ্য আমরা সংগ্রহ করতে পারি এবং খুব সহজেই সেই হাইপোথিসিসকে আমরা জেনারেট করা সম্ভব হয়। টু ইমপ্রুভ ডেটা কোয়ালিটি, ইয়েস, এই একটা কিন্তু ভালো জায়গা, গুণগত মান। আমরা যখন বলি না যে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, হয়তো আমার প্রয়োজন নেই, আমি অনেক বেশি লার্জ নাম্বার অফ পপুলেশনকে নিয়ে আমি কোনো কাজ করতে, যেমন প্রয়োজন নেই, সেক্ষেত্রে কি হবে, অনেক সময় অনেক বেশি হলে যেমন অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়, তেমন সেক্ষেত্রে আমার আননেসারি যখন ডেটা নেবো তখন অটোমেটিক্যালি কি হবে, সেই ডেটার কোয়ালিটি অনেক মান অনেক নিচে নেমে যাবে। সেজন্য আমাকে কি করতে হবে, যদি আমি প্রপার স্যাম্পলিং টেকনিক ফলো করি, তাহলে আমার ক্ষেত্রে কি হবে, ডেটা যে স্যাম্পল পপুলেশন থেকে স্যাম্পল, যখন আমি স্যাম্পলিং টেকনিক করবো, স্যাম্পলের সাইজ কমে যাবে, মানে কম হবে পপুলেশন থেকে, তার মানে কি আমার ডেটা কোয়ালিটি অনেক গুণ বৃদ্ধি পাবে। আর কি হচ্ছে টু মেক রিসার্চ প্র্যাকটিক্যাল অ্যান্ড ম্যানেজেবল, ইয়েস, যার ফলে কি হবে, স্যাম্পল টেকনিকের ফলে গবেষণাকে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, পরিকল্পিতভাবে নিজের কন্ট্রোলে সেটাকে পরিচালনা করা সম্ভব হবে। এইগুলো হচ্ছে একটা স্যাম্পেল, তার একটা অবজেক্টিভ, স্যাম্পেলিং এর অবজেক্টিভ। এইবার যদি আসি যে এই পার্টিকুলার স্যাম্পেল কি স্যার, তাহলে খুব সিম্পল। স্যাম্পল হচ্ছে এই যে ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি, এই যে পপুলেশন থেকে আমরা যাদেরকে চুজ করলাম, যাদের কাছ থেকে ইনফরমেশন গুলো কালেক্ট করলাম, তারাই হবে কি, তারাই হবে আমাদের স্যাম্পল। এই যে ধরো গোটা যে টার্গেট পপুলেশন, এই পপুলেশন থেকে যখন তুমি যাদেরকে চুজ করছো, বাছাই করছো, এই যে বাছাই করার যে টেকনিক, সেই টেকনিকটাকে, প্রসিডিওরটাকে আমরা কি বলবো, স্যাম্পলিং টেকনিক। এই ধরো রেড কালার অ্যারোটাকে যদি আমরা বলি, রেড কালার অ্যারোটাকে ধরো স্যাম্পলিং টেকনিক, আর যাদের কাছ থেকে এখানে স্যাম্পল হিসাবে নিচ্ছ, যাদের কাছ থেকে তুমি ইনফরমেশন কালেক্ট করছো, তারা হচ্ছে তোমার স্যাম্পল। তাহলে খুব সহজ, স্যাম্পল কি, স্যাম্পল হচ্ছে এই গবেষণা, যে কোনো প্রকার গবেষণার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ এবং সব থেকে ছোট একটা অংশ, কিন্তু যা গবেষণার কি হয়, উদ্দেশ্যকে ফুলফিল করে, এবং যেটা সাধারণত কি করি, আমরা পপুলেশন থেকে আমরা সেই স্যাম্পলিং টেকনিকের মাধ্যমে স্যাম্পলকে চুজ করি, সিলেক্ট করি। তারপরে কি হয়, এই যে স্যাম্পেল গুলো, যেগুলো কি হয়, স্যাম্পেলের যে যে সমস্ত মান আমরা যখন কোনো ডেটা যখন আমরা ক্যালকুলেশন করব, ডেটা নিয়ে তথ্য নেওয়ার পর, সেই তথ্যগুলোকে যখন আমি ফলাফল আমি যখন প্রকাশ করব, সেই ফলাফলের মান কি হবে, অনেক অংশ বৃদ্ধি পাবে, তার ভ্যালু রিলায়েবিলিটি অনেক গুণ বৃদ্ধি পাবে। এবং এই স্যাম্পেল কি, স্যাম্পেল হচ্ছে কি, একটা যে মোটা আমার যে গোটা যে পপুলেশন ছিল, এন্টায়ার গ্রুপ, সেই পপুলেশনেরই একটা অংশ, সেই স্যাম্পেল অংশ যেটা কি করবে, হোল অফ দা পপুলেশনকে রিপ্রেজেন্ট করবে। এই যে ছকটা আমরা যেটাকে বলছিলাম যে এই যে আঙুর, আঙুরের গোটা আঙুরটাই তো আমার পপুলেশন, এখান থেকে আমি যাদেরকে চুজ করলাম, আঙুরটা আমি যেটা খেয়ে দেখলাম, সেগুলো হচ্ছে পার্টিকুলার স্যাম্পেল। তাহলে সেই স্যাম্পেল যদি আঙুর মিষ্টি হয়, তাহলে আমি বলবো গোটা ঝুড়ির আঙুর মিষ্টি। সেরকমই ব্যাপার, স্যাম্পেল হচ্ছে কি, একটা পপুলেশনকে একটা রিপ্রেজেন্ট করে, কিন্তু পপুলেশনের সব থেকে একটা ছোট্ট অংশ বা ছোট্ট পার্ট, যেটাকে আমরা বলবো কি স্যাম্পেল, যা কি হয়, যা মূলত আমরা কোনো তথ্য সংগ্রহের জন্য আমরা ব্যবহার করি, বা তথ্য সংগ্রহের জন্য আমরা সেই স্যাম্পেল গুলোকে সিলেক্ট করি, সেটাকে বলা হচ্ছে স্যাম্পেল। এইবার যদি আসি যে ক্যারেক্টারিস্টিক্স অফ গুড স্যাম্পেল, ভালো স্যাম্পেল তার মধ্যে কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকবে। এখন এই যে দেখো, স্যাম্পেল আমরা যদি সঠিক চুজ করতে না পারি, তাহলে কি আমার গবেষণার ফলাফলটা আমি জেনারেলাইজ করতে পারবো, গোটা পপুলেশনকে পারবো? কখনোই পারবো না। তার মানে কি, একটা গবেষণার গুণগত মান কিন্তু নির্ভর করে আমি কিভাবে স্যাম্পেলটাকে চুজ করেছি, কাদেরকে চুজ করেছি, তাদের উপর ডিপেন্ড করে। ধরো সাপোজ, এই যে ধরো তোমরা যারা এখন অনলাইন ক্লাসে পড়াশোনা করছো, বা ধরো তোমাদের মধ্যে থেকে যারা একটু ভালো পড়াশোনায়, সেটা যদি আমি আগে থেকে আইডেন্টিফাই করতে পারি, এখন দেখা হলো আমি যদি শুধু ভালো স্টুডেন্ট গুলোকে নিয়ে কোনো একটা স্টাডি যদি করতে চাই, সেক্ষেত্রে আমি কি সঠিক রেজাল্ট পাবো? আবার যদি ধরো যারা একটু বিলো স্টুডেন্ট আছে, তাদের নিয়ে যদি আমি কোনো প্রকার একটা স্টাডি করতে চাই, আমি সেই দুটো রেজাল্টের মধ্যে বিস্তর ফারাক হবে। কিন্তু আমি এই দুটোকে যদি এমন একটা স্যাম্পলিং টেকনিক সাইন্টিফিক্যালি ওয়েতে যদি ফলো করে দুটোকে মিক্সড আপ করে দিই, তাহলে কি আমি একটা এভারেজ রেজাল্ট পাবো। তাহলে স্যাম্পলিং হচ্ছে কি একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট,
যে পার্ট কি করছে, তোমার গবেষণার ফলাফলের মান কিন্তু পুরো ডিপেন্ড করছে কি স্যাম্পেল। তাহলে সেই জন্য স্যাম্পেলে কিন্তু বেশ কিছু একটা গুড ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলোকে আমাদের দেখা দরকার, যে একটা স্যাম্পেল কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স একটা ভালো স্যাম্পেলের মধ্যে থাকা দরকার। ফার্স্ট যে ক্যারেক্টারিস্টিক, রিপ্রেজেন্টেটিভনেস অফ দ্য পপুলেশন, অর্থাৎ স্যাম্পেল জন্য একটা ভালো স্যাম্পেল অবশ্যই এমন হওয়া উচিত যাতে গোটা পপুলেশনের মধ্যে যে সকল বৈশিষ্ট্যগুলো আছে সেই সমস্ত বৈশিষ্ট্যগুলোই যেন ওই স্যাম্পেল থেকে আমি যে সমস্ত ফলাফলগুলো পাবো সেই সমস্ত ফলাফল ওই গোটা পপুলেশনের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। এমন কিছু যাতে না হয় যেটা পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্স এর সাথে স্যাম্পেলের ক্যারেক্টারিস্টিক্স আলাদা, সেক্ষেত্রে তাহলে প্রকৃত রেজাল্ট পাবো না, সেটা কখনোই ভালো স্যাম্পেলের বৈশিষ্ট্য নয়। এবং সেই জন্য আমরা বলছি রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পপুলেশন, যে স্যাম্পেলটা গোটা পপুলেশনের রিপ্রেজেন্টেটিভ করবে। আমরা অনেক সময় হয় না যে আমাদের একটা গ্রুপ থাকে, গ্রুপের একটা লিডার বানিয়ে দিই, যে চলো তুমি লিডার যা বলবে বা লিডারকে যে ইনস্ট্রাকশন দেবে আমরা সেটা ফলো করব। ঠিক স্যাম্পেল ব্যাপারটা হচ্ছে ঠিক তাই। স্যাম্পেল কি করছে, ওই একটা পপুলেশনের প্রতিনিধিত্ব করছে। এটাই হচ্ছে একটা গুড স্যাম্পেলের সর্বপ্রথম বৈশিষ্ট্য। 2 নম্বর হচ্ছে কি অ্যাডিকুয়েট সাইজ। ইয়েস, একটা স্যাম্পেল তার একটা নির্দিষ্ট আকার থাকা দরকার, যাতে করে আমরা কি হয় গোটা পপুলেশনকে যাতে সঠিকভাবে নির্ভুলভাবে আমরা যাতে সেটাকে রিপ্রেজেন্ট করতে পারি। এমন নয় যে খুব ছোট পরিমাণে ছোট একটা স্যাম্পল পপুলেশন হলো, আমার জন্য একটা বৃহৎ একটা স্যাম্পল হয়ে গেল, এমন যেন কখনোই না হয়। তার জন্য একটা অ্যাডিকুয়েট, তার কাজের ধরন অনুযায়ী একটা অ্যাডিকুয়েট সাইজ যাতে সেই স্যাম্পলের ক্ষেত্রে থাকে। ফ্রি ফ্রম বায়াস, ইয়েস, মোস্ট ইম্পর্টেন্ট জায়গা এই যে স্যাম্পল থেকে সিলেক্ট করব। স্যাম্পলিং টেকনিক তো আমরা নিশ্চয়ই জানবো, প্রবাবিলিটি স্যাম্পলিং, নন প্রবাবিলিটি স্যাম্পলিং। সেখানে আমাদের দুটো জিনিসকে মাথায় রাখতে হবে, যে এই যে যখন পপুলেশন থেকে স্যাম্পলিং টেকনিককে ফলো করে আমি যখন কোনো স্যাম্পেলকে চুজ করব, তখন আমাকে নিজেকে আমার নিজের পার্সোনাল আবেগ বলো, নিজের ব্যক্তিগত পক্ষপাত বায়াস বলো, সেগুলোকে দূরে সরিয়ে রাখতে হবে। যদি আমার পক্ষপাতিত্ব হয়, আমার নিজের প্রভাব যদি আমি সেখানে খাটাই, তাহলে কিন্তু সেই স্যাম্পেল থেকে প্রকৃত ফলাফল কিন্তু আমি কখনোই পাবো না। তাহলে স্যাম্পেল যখন নির্বাচন করতে হবে আমাদের কি করতে হবে, ফ্রি ফ্রম বায়াস, বায়াস ফ্রি হতে হবে, কোনো পক্ষপাতিত্ব করা যাবে না। আর কি করতে হবে, র্যান্ডম সিলেকশন। এই যে বায়াস ফ্রি মানে কি, তোমাকে র্যান্ডমলি চুজ করতে হবে আমি কোন কোন স্যাম্পেল গুলোকে নেবো, তোমার পছন্দ হলো একে নেবো, অমুককে নেবো, তমুককে নেবো, সেটা কখনোই আমাদের নেওয়া যাবে না। স্যাম্পেল যেটাকে আমরা চুজ করব সেটাকে কি করতে হবে, র্যান্ডমলি সিলেক্ট করতে হবে। তার কতগুলো মেথড আছে, বাই লটারি হতে পারে, ইভেন নাম্বার, অড নাম্বার হতে পারে, ইত্যাদি এক্সেট্রা। এরপরে আসে কি রিলায়েবিলিটি, নির্ভরযোগ্যতা। তার মানে কি, এখানে রিলায়েবিলিটি বলতে হলো যে একটা ভালো স্যাম্পেল এমনই হবে যেটা গোটা পপুলেশনকে রিপ্রেজেন্ট করবে। তার মানে কি, সেই যে স্যাম্পেল, সেই স্যাম্পেলকে যদি আমি যদি আমি বারবার যদি কোনো তথ্য নিই, তাহলে দেখা যাবে কি সেই ফলাফলগুলো যেন একই রকম বা একই কাছাকাছি আসে। এমন নয় যে একবার তথ্য নেওয়ার পর পরের বার যখন সেই তথ্যগুলো নিচ্ছি পুরো তথ্যই পাল্টে যাচ্ছে, তাহলে কিন্তু রিলায়েবিলিটি কথা হবে না। রিলায়েবিলিটি কথার অর্থ হচ্ছে আমাকে নির্ভরযোগ্যতা, অর্থাৎ আমি যে স্যাম্পেলটাকে নিয়েছি সেটা কি রিলায়েবল, সে কি নির্ভরযোগ্য, সে কি সঠিক তথ্য দিচ্ছে বারবার, তবেই তো আমি সেটাকে নেব। আর একটা বলেছে ভ্যালিডিটি। ভ্যালিডিটি মানে যথার্থতা। যথার্থ মানে কি, আমি যে টেস্ট গুলো নেওয়ার জন্য স্যাম্পেলকে চুজ করছি, সেই স্যাম্পেল যেন সেই টেস্টটাকেই যেন তার প্রকৃত বৈশিষ্ট্য যেন তার মধ্যে থাকে। মানে আমি একটা পপুলেশনকে চুজ করেছি কোনো একটা পার্টিকুলার প্রবলেমকে সলভ করার জন্য, তাহলে আমি যে স্যাম্পেল গুলো চুজ করেছি, তাহলে সেই স্যাম্পেল গুলো থেকে ওই প্রকৃত তথ্যগুলো পাবো, তো যাতে করে আমি গবেষণার যে আমার অবজেক্টিভ, সেই অবজেক্টিভকে ফুলফিল করতে পারি, সেদিকে মাথা রাখতে হবে। এরপর আছে ইন্ডিপেন্ডেন্স ইউনিট। ইন্ডিপেন্ডেন্স ইউনিট মানে কি, এই যে স্যাম্পেলের মধ্যে যে সমস্ত মেম্বাররা থাকবে, সেই মেম্বার গুলো যেন পুরো কেউ কারোর উপর কোনো ডিপেন্ড যেন না হয়, যেন স্বাধীন থাকে, যেন অন্য কোনো ফ্যাক্টর বা অন্য কোনো মেম্বারের উপর কখনোই ডিপেন্ডেন্ট না হয়, সেদিকে মাথায় রাখতে হবে। এক। 2 নম্বর হচ্ছে হোমোজিনিটি। আমরা আগের দিন বলেছিলাম যে একটা গবেষণার ক্ষেত্রে হোমোজিনিটি গুরুত্বপূর্ণ, যখন আমরা গোটা পপুলেশনকে রিপ্রেজেন্ট করব। তার মানে কি, পপুলেশনের মধ্যে যদি একটা হোমোজিনিটি বজায় থাকে, তাহলে স্যাম্পেল গুলো, যে সমস্ত স্যাম্পেল গুলোকে আমি চুজ করব, তাদের মধ্যে একই জাতীয় বৈশিষ্ট্য থাকবে, তাহলে কি আমার রেজাল্টটা অনেক বেশি ভ্যালিড হবে, সেদিকে মাথায় রাখতে হবে।
রিফ্লেক্ট দ্য পপুলেশন ভেরিয়েবিলিটি। পপুলেশন ভেরিয়েবিলিটি মানে এই যে পপুলেশনের মধ্যে যে সমস্ত বৈচিত্র্যগুলো আছে, যেমন বিভিন্ন রকম যে ভ্যারাইটিস টাইপস অফ বৈশিষ্ট্য বলো, সেইগুলো যেন প্রত্যেকটা স্যাম্পলের মধ্যে সব ধরনের বৈশিষ্ট্য যেন সেটা বিরাজমান থাকে, আমি যে সমস্ত স্যাম্পল গুলোকে চুজ করব। এরপর আসছে প্র্যাকটিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল। ইয়েস, স্যাম্পল এমন হতে হবে যাতে করে আমার গবেষণার জন্য যাতে অযথা সময় নষ্ট না হয়, অযথা যেন অতিরিক্ত কোনো কষ্ট খরচ না হয়, সেদিকে মাথায় রেখে আমাদের স্যাম্পেলটাকে চুজ করতে হবে, যাতে সেই স্যাম্পেলটা একদম বাস্তবকালী সেই স্যাম্পেলটাকে কালেক্ট করা সম্ভব এবং সেটা যেন খুব স্বল্প ব্যয়ে যেন সেই স্যাম্পেলগুলোকে পরিচালনা করা সম্ভব হয়, সেদিকে মাথায় রাখতে হবে। সায়েন্টিফিক্যালি সিলেক্টেড, ইয়েস। এইবার আসছে স্যাম্পলিং টেকনিক। এই যে পপুলেশন থেকে আমরা যখন স্যাম্পেলকে চুজ করব, সেই চুজটা আমার পছন্দ মতো কখনোই করবো না, সেটা সায়েন্টিফিক্যালি যে সমস্ত স্যাম্পলিং টেকনিক আছে আমার কাজের ধরন অনুযায়ী, প্রবাবিলিটি স্যাম্পলিং বলো, নন প্রবাবিলিটি স্যাম্পলিং বলো, আমার কাজের ধরনের উপরে তার উপর বেস করে আমরা সায়েন্টিফিক্যালি মেথড সেখানে সিলেক্ট করতে হবে। আরেকটা আছে কি, আর একটা গুরুত্বপূর্ণ দেখো, অ্যাক্সেসেবল। মানে এই যে তথ্য সংগ্রহের জন্য যে সমস্ত স্যাম্পেল গুলোকে নেব, সেই স্যাম্পেল গুলো থেকে যাতে আমি খুব সহজভাবে যাতে অ্যাজ এ রিসার্চার আমি যেন কোনো তথ্যগুলোকে কালেক্ট করতে পারি। এমন নয় তুমি স্যাম্পেলটাকে নিলে অথচ স্যাম্পেলের কাছ থেকে কোনো প্রকার তথ্য তুমি কালেক্ট করতে পারলে না, তাহলে তুমি কি গবেষণাটা করতে পারবে? কখনোই করতে পারবে না। তাহলে যে সমস্ত স্যাম্পেলকে আমি চুজ করব, সেই স্যাম্পেল গুলো যাতে আমার কাছে কি হয়, খুব সহজেই যাতে আমি তাদের কাছ থেকে ইনফরমেশন গুলো কালেক্ট করতে পারি, সেদিকে মাথায় রাখতে হবে। ফ্লেক্সিবিলিটি, ইয়েস। ফ্লেক্সিবিলিটি কি, এই যে মাঝে মধ্যে যদি গবেষণা বা সিচুয়েশন অনুযায়ী যাতে এমন স্যাম্পেল এমন হওয়া উচিত যাতে সামান্য কিছু যাতে পরিবর্তন করলেও যাতে সেটা পরিবর্তন আনার সুযোগ থাকে, সেদিকে মাথায় রাখতে হবে। অ্যাকুরেসি, ইয়েস। স্যাম্পেল এমন ভাবে হতে হবে, এমন ভাবে নির্বাচন করতে হবে যাতে স্যাম্পেলে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো সেগুলো যেন প্রকৃত পপুলেশনের বৈশিষ্ট্যকেই প্রতিনিধিত্ব করে, সেদিকে মাথায় রাখতে হবে। এমন নয় পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্স এক আর স্যাম্পেলের ক্যারেক্টারিস্টিক্স আলাদা, তাহলে কি হবে, যথার্থ ফলাফল পাবো? কখনোই পাবো না। লাস্ট কি বলেছি, জেনারেলাইজেবিলিটি। জেনারেলাইজেবিলিটি মানে কি, এই যে স্যাম্পল থেকে যে সমস্ত ফলাফল পাবো, সেই ফলাফলটা যাতে গোটা পপুলেশনের উপর সেই ফলাফলটা আমি প্রয়োগ করতে পারি, সেটা কিন্তু মাথায় রাখতে হবে একটা ভালো গুড স্যাম্পলের। এই স্যাম্পল থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু জাস্ট এই সদ্য রিসেন্ট হওয়া ইউজিসি নেট পরীক্ষাতে কিন্তু এসেছিল। এখন আমরা যদি খুব সংক্ষেপে যদি একটু দেখে নিই যে এই ইম্পর্টেন্স অফ স্যাম্পল ইন রিসার্চ, গবেষণার ক্ষেত্রে স্যাম্পল কি কি তার গুরুত্ব আছে। দেখো, স্যাম্পল ছাড়া আমরা রিসার্চ করা সম্ভব না, এটা আমরা জানি। এর বাইরেও আরো কি কি গুরুত্ব আছে খুব। স্যাম্পল কি করবে, আমরা গোটা পপুলেশন থেকে রিপ্রেজেন্ট নিতে হচ্ছে না, সেখানে অনেক বেশি সময় লাগবে, আমরা কি সময় কমাচ্ছে, আমাদের যে এক্সট্রা অতিরিক্ত খরচ সেটা কমাচ্ছে, আমাদের এফোর্ট কমাচ্ছে, আমাদের গবেষণাকে খুব সহজে ইজিলি সেটাকে আমরা হ্যান্ডেল করতে পারছি, এবং কি হবে, ডিটেল খুব সহজে আমি একটা গবেষণা সম্পর্কে ডিটেল লার্জ পপুলেশনকে আমি স্টাডি করতে পারছি, এবং একটা রিলায়েবল ইনফরমেশন কিন্তু এই স্যাম্পলিং টেকনিকের মাধ্যমে আমরা কালেক্ট করতে পারি। যার ফলে কি হবে, ইনক্রিজ এফিসিয়েন্সি, গবেষণার দক্ষতা বৃদ্ধি করে, হেল্প করবে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করার ক্ষেত্রে হেল্প করবে, আর জেনারেলাইজ করতে করতে হেল্প করবে লার্জ পপুলেশনের ক্ষেত্রে, ভেরি সুইটেবল এই স্যাম্পলিং টেকনিক। যার ফলে কি হবে, অ্যাকুরেসি বৃদ্ধি পাবে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি। এটা কেন, তো আমাদের স্যাম্পেলে তার কি ইম্পর্টেন্স ইত্যাদি বিষয়গুলো আছে। এইবার যদি আমরা আসি যে স্যাম্পেল সাইজ, নমুনার আকার। স্যাম্পল সাইজ মানে আমি কতগুলো ব্যক্তিকে সিলেক্ট করব, কতগুলো সাবজেক্টকে সিলেক্ট করব, কতগুলো ব্যক্তিকে আমি আমার গবেষণার কাজে অন্তর্ভুক্ত করব, সেটাকেই আমরা বলি কি স্যাম্পলিং সাইজ। এখন এই স্যাম্পলিং সাইজকে নির্ধারণ করার জন্য আমাদের বেশ কিছু ফ্যাক্টর আছে, বেশ কিছু মানদণ্ড আছে, যেটার উপর বেশ করে আমি আমার স্যাম্পলিং সাইজকে চুজ করবো। তোমাদের মনে প্রশ্ন হয় না যে স্যার আমি আমার কাজে কতগুলো স্যাম্পেলকে চুজ করব বা কতগুলো স্যাম্পেল নেব, তার কিছু ফ্যাক্টরস সেগুলোকে আছে, সেগুলোকে আমাদেরকে জানা দরকার। যে একটা গবেষণার ফলাফল বা সেই ফলাফলের যদি আমরা সঠিক ভ্যালিড বলো, লায়াবিলিটি বলো, বা সেই ফলাফলকে যদি আমি জেনারেলাইজ করতে যাই, তাহলে আমাদের বেশ কিছু ফ্যাক্টরকে মাথায় রেখে আমাদের স্যাম্পল সাইজকে চুজ করা দরকার। সেক্ষেত্রে কি, ফার্স্ট যে ক্রাইটেরিয়া, আমি যে স্যাম্পেলটাকে কাজ করছি, আমার সেই স্যাম্পেল যাদের কাছ থেকে খোঁজ করছি, সেই পপুলেশনের সাইজ কেমন। সাইজ মানে সেই পপুলেশনের আয়তন।
মানে কি পপুলেশনের মধ্যে মোট সদস্য সংখ্যা কত। সাধারণত আমরা জানি যে পপুলেশন যদি ইন জেনারেল বড় হয়, তাহলে বড় কোনো পপুলেশনকে রিপ্রেজেন্টেটিভ করার জন্য আমাদের বড় স্যাম্পল সাইজ বড় হওয়া প্রয়োজন। কারণ যত বেশি আমাদের পপুলেশন বড় হবে তত ভ্যারাইটিস ক্যারেক্টারিস্টিক্স বাড়বে। তাহলে তত রকম ভ্যারাইটিস ক্যারেক্টারিস্টিককে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমাকে কি হবে, স্যাম্পল সাইজও কিছুটা বাড়াতে হবে। ধরা যাক এখানে একটা এক্সাম্পল দিয়েছি, ধরা যাক একটা 500 স্টুডেন্ট নিয়ে তুমি কোনো একটা স্টাডি করতে এই সরি 50,000 স্টুডেন্টের কোনো একটা স্টাডি করতে চাইছো। তাহলে কি একটা 5,000 এই সরি 50,000 একটা পপুলেশন, সেই পপুলেশনের জন্য তুমি তার মানে কি 50,000 পপুলেশন মানে একটা লার্জ নাম্বার অফ গ্রুপ অফ পপুলেশন, তাদের উপর তুমি স্টাডি করার জন্য তোমায় কি করতে হবে, যে 500 জন শিক্ষার্থী আমরা স্যাম্পল হিসেবে চুজ করছি। আমরা কি একটা যত স্যাম্পল সাইজ যদি আমার পপুলেশন সাইজ যদি দেখি বড় হয়, তাহলে আমাদের কি হবে, অটোমেটিক্যালি স্যাম্পল সাইজ বাড়াতে হবে। এরপর আছে পপুলেশন ভেরিয়েবিলিটি। পপুলেশন ভেরিয়েবিলিটি মানে কি, এই যে পপুলেশনের মধ্যে যে সমস্ত সদস্যগুলো আছে তাদের মধ্যে কি কি ক্যারেক্টারিস্টিক্স এর পার্থক্য আছে, সেই পার্থক্য যদি বেশি হয়, এর মধ্যে যদি পার্থক্য বেশি হয়, অর্থাৎ একটা পপুলেশনের মধ্যে যদি হোমোজেনিটি হেটারোজেনিটি দু ধরনের ক্যারেক্টারিস্টিক্স থাকে, সেক্ষেত্রে কি হবে, স্যাম্পল সাইজ বাড়াতে হবে। কারণ কি ভ্যারাইটিস টাইপ অফ ক্যারেক্টারিস্টিক্স। আর যদি আবার ক্যারেক্টারিস্টিকের মধ্যে যদি ছোট হয়, সব যদি হোমোজেনিটি পপুলেশন হয়, তাহলে কি হবে, সেক্ষেত্রে আমাদের আমাদের যদি একই হোমোজেনিটি মানে কি একই চারিত্রিক ক্যারেক্টারিস্টিক, সেক্ষেত্রে আমাদের কি হবে, সেক্ষেত্রে আমাদের কম স্যাম্পল সাইজ নিলেও কিন্তু কাজটা হবে। এরপর আছে কি মার্জিন ইরর বা লেভেল অফ প্রিসিশন। অর্থাৎ এই যে যদি মার্জিন অফ ইরর, অর্থাৎ আমি যে স্যাম্পলটাকে কাজ করব, যে স্যাম্পলটাকে চুজ করব, যে স্যাম্পলের ফলাফলটা আমি পপুলেশনের উপর রিপ্রেজেন্ট করব, তাহলে সেই যে স্যাম্পলিং ইরর বা সেই যে স্যাম্পল থেকে আমি যে ধরনের তথ্য পাবো, সেটার সাথে আমার যে পপুলেশন তাদের ক্যারেক্টারিস্টিকের মধ্যে কতটা ত্রুটি হতে পারে। যদি সেই ত্রুটিটার পরিমাণ বেশি থাকে, ত্রুটিটার যদি মান যত বেশি হবে, স্যাম্পল সাইজ কি হবে, তত বেশি হবে। ত্রুটি যদি কম হয়, তাহলে কি হবে, স্যাম্পল সাইজ সেক্ষেত্রে কম হলেও সম্ভব, কম হলেও হবে। আমরা কি মোরলেস কি বলেছে আমাদের গবেষণার কাছে, তোমরা সবাই জানো যে আমরা 5% আমরা ইরোর ধরে নিয়ে কাজ করি, যে হিউম্যান বিং 5% ইরোর, কিন্তু ইরোর প্রবণতা যদি অনেক বেশি হয়, সেক্ষেত্রে আমাদের স্যাম্পল সাইজ বাড়াতে হবে। এরপর আসে কি কনফিডেন্স লেভেল। ইয়েস, কনফিডেন্স লেভেল মানে কি আমি কতটা নিশ্চিত যে আমার গবেষণার যে ফলাফল সেটা সঠিকভাবে গোটা পপুলেশনকে প্রতিনিধিত্ব করেছে, রিপ্রেজেন্ট করেছে। আমরা সাধারণত কি করি, গবেষণায় 95% ধরে আমরা কাজ করি, 5%কে আমরা ছেড়ে দিই, যে আমার গবেষণায় যা করেছি সেটা 95% হচ্ছে সঠিক। তার মানে কি এই যে কনফিডেন্স লেভেল যত বেশি হবে, 99% বেশি হলে কি হবে, হ্যাঁ, কনফিডেন্স লেভেল যত বেশি হবে, তার জন্য আমাকে কি করতে হবে, স্যাম্পল সাইজ বাড়াতে হবে। কারণ আমি যদি কনফিডেন্স লেভেল যদি আমি বেশি বাড়াতে চাই, মানে কি আমার কাজের নির্ভুলতা যত বেশি হবে, আমার কাজের নির্ভুলতাকে বেশি বাড়াতে গেলে কি হবে, লার্জ নাম্বার অফ স্যাম্পল নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তার মানে কি আমার যদি কনফিডেন্স লেভেল বাড়াতে চাই, তাহলে স্যাম্পল সাইজ বাড়াতে হবে। স্যাম্পলিং টেকনিক, ইয়েস, গুরুত্বপূর্ণ জায়গা। এই যে শুধুমাত্র স্যাম্পলটাকে চুজ করব, কেন চুজ করব, গোটা পপুলেশনকে সেই তথ্য ইনফরমেশন এই ফলাফলটাকে রিপ্রেজেন্ট করবে। তাহলে এই যে যখন আমরা স্যাম্পলটাকে চুজ করব, সেক্ষেত্রে এই স্যাম্পলিং টেকনিক কিন্তু একটা ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ। কারণ গোটা পপুলেশন থেকে কোন টেকনিক মেথড অ্যাপ্লাই করলে আমাদের গোটা পপুলেশনের সমস্ত রকম ক্যারেক্টারিস্টিক্স এর স্যাম্পল খুঁজে পাওয়া সম্ভব। সেক্ষেত্রে আমার অনেক রকম স্যাম্পলিং আছে, প্রবাবিলিটি স্যাম্পলিং আছে, নন প্রবাবিলিটি স্যাম্পলিং আছে। এই প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে আবার সিম্পল র্যান্ডম স্যাম্পলিং আছে, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং আছে, ক্লাস্টার স্যাম্পলিং আছে, সিস্টেমেটিক স্যাম্পলিং আছে, আর নন প্রবাবিলিটির মধ্যে পারপাসিভ স্যাম্পলিং আছে, কনভেনিয়েন্স স্যাম্পলিং আছে, ইত্যাদি বিষয়গুলো আছে। তাহলে কোন পার্টিকুলার মেথড আমরা ফলো করবো সেদিকেও কিন্তু মাথায় রাখতে হবে। এবার আসে কি স্ট্যাটিস্টিক্যাল পাওয়ার। ইয়েস, সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা। কারণ স্ট্যাটিস্টিক্যাল পাওয়ার কি করছে, গবেষণার মধ্যে মূলত প্রকৃত পার্থক্য বা প্রকৃত কোনো ডিফারেন্স আছে কিনা সেটা কিন্তু খুঁজে বের করতে সাহায্য করে। তাহলে আমি সেই যদি গবেষণা স্যাম্পলদের মধ্যে প্রকৃত ডিফারেন্স বা রিলেশনশিপ যদি খোঁজার চেষ্টা করি, তাহলে আমাদের কি করতে হবে, স্যাম্পল সাইজ বাড়াতে হবে। যত বেশি স্যাম্পল সাইজ আমার স্ট্যাটিস্টিক্যাল পাওয়ার কি হবে, তত বেশি হবে। আবার আসি আমরা কি এফেক্ট সাইজ। এফেক্ট সাইজ সাধারণত এই যে গবেষণার মধ্যে পার্থক্য বা সম্পর্ককে বোঝায়। যদি আমাদের এফেক্ট সাইজ ছোট হয়, যদি ছোট এফেক্ট হয় তাহলে আমাদের স্যাম্পল সাইজ বড় করতে হবে। যদি বড় কোনো লার্জ এফেক্ট হয়, সেক্ষেত্রে স্যাম্পল সাইজ ছোট হলেও যথেষ্ট।
তারপর আসে কি অ্যাভেলেবিলিটি অফ রিসোর্স। এটাও একটা ফ্যাক্টর যে আমি যে সমস্ত স্যাম্পল গুলো নিয়ে কাজ করছি তাদের অ্যাভেলেবিলিটি কেমন, তারা তাদের তাদের আমি তাদের কাছ থেকে বলো বা এক স্যাম্পল অ্যাভেলেবিলিটি কেমন সেদিকটা হতে পারে। অ্যাজ এ রিসার্চার তার অ্যাভেলেবিলিটি কেমন, তার পর্যাপ্ত সময় আছে কিনা, তার সঠিক মানি আছে কিনা, তার প্রপার হ্যান্ডস আছে কিনা, প্রপার ইকুইপমেন্ট আছে কিনা, সব দিক মাথায় করেও কিন্তু স্যাম্পল সাইজ নির্বাচন করা হয়। আরেকটা আছে কি এক্সপেক্টেড রেসপন্স রেট। ইয়েস, রেসপন্স রেট মানে ধরো একটা পপুলেশন থেকে আমি কিন্তু স্যাম্পল চুজ করলাম, কিন্তু দেখা গেল সেই স্যাম্পল গুলো তোমাকে সঠিকভাবে ইনফরমেশন দিল না, সেক্ষেত্রে কি হবে, তার মানে কি তাদের রেসপন্স রেটের উপর কিন্তু স্যাম্পল, যদি রেসপন্স রেট কম হয় তাহলে স্যাম্পল সাইজ বাড়াতে হবে, যদি রেসপন্স রেট বেশি হয় তাহলে স্যাম্পল সাইজ কম হলো, ঠিক আছে। কিছু অ্যাডভান্টেজ আছে স্যাম্পলিং এর। কি অ্যাডভান্টেজ? এক যে কথাগুলো এর আগে বলেছিলাম, সেভ টাইম, ইকোনমিক্যাল, ইজি টু অ্যাডমিনিস্ট্রেশন, গ্রেটার অ্যাকুরেসি ইন সেভ ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। আবার কিছু লিমিটেশনও আছে স্যাম্পলিং টেকনিক। সেই লিমিটেশন কি, অনেক সময় স্যাম্পলিং চুজ করার ক্ষেত্রে কিছু স্যাম্পলিং ইরর হতে পারে, এবং আবার দেখা যাচ্ছে অনেক সময় যদি আমরা প্রপার সায়েন্টিফিক টেকনিক ফলো না করি তাহলে আমার সেই স্যাম্পলিং থেকে যে প্রাপ্ত ফলাফল সেটা কিন্তু গোটা পপুলেশনকে অনেক সময় প্রতিনিধিত্ব মানে সঠিকভাবে রিপ্রেজেন্ট নাও করতে পারে। আবার অনেক সময় কি হয়, রিসার্চারের বায়াসনেস এর মধ্যে যখন স্যাম্পল চুজ করব তখন রিস্ক অফ বায়াস একটা ঢুকে যায়। আবার সঠিক স্যাম্পলিং টেকনিকের প্রয়োজন, স্যাম্পলিং টেকনিক না করলে আমরা যে কোনো সময় সেই ফলাফল ভুল, আমরা স্যাম্পল সেটাকে নির্বাচন করতে পারি, যার ফলে গিয়ে সঠিক ফলাফলের জায়গায় আমরা একটা অন্যরকম ফলাফল পাই। এগুলো হচ্ছে একটা স্যাম্পলিং টেকনিকের, তার একটা লিমিটেশন। সবকিছু একটা ভালো একটা খারাপ দিক থাকে, সেগুলো হচ্ছে খারাপ দিক ধরে নাও। এইবার তোমাদের যে কথাটাকে আমরা বলছিলাম, যে এই যে কোথায় গেল, এই যে স্যাম্পলিং ফ্রেম, পপুলেশন থেকে আমরা যখন কোনো একটা স্যাম্পেলকে সিলেক্ট করব তাহলে সেই পপুলেশন থেকে আমাদের একটা আগে বাউন্ডারি করতে হবে। পপুলেশনের বাউন্ডারি তো অনেক বড়, সেই বাউন্ডারি থেকে আর একটু ছোট জায়গা করে আনা, পরিসরকে আর একটু ছোট করা, পুরো একটা ফ্রেম তৈরি করা যে আমি এই এরিয়া, এই জায়গা, এই কলেজ, অমুক কলেজ বা এই ডিস্ট্রিক্ট থেকে আমি স্যাম্পেল গুলোকে সিলেক্ট করবো। তাহলে সেই স্যাম্পেলিং ফ্রেমটাকে বলতে আমরা সাধারণত কি বুঝবো সেটাই আমরা এখন জানবো। এখন খুব সিম্পল, দেখো স্যাম্পলিং ফ্রেম কি, এই যে একটা গবেষণাকে সুস্থভাবে একটা পরিচালনা করার জন্য বা একটা গবেষণাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে গেলে আমাদের স্যাম্পল সিলেক্ট করা দরকার। তাহলে সেই যে আমি কোথা থেকে সেই স্যাম্পল গুলোকে পাবো, তার উৎস কোথা থেকে হবে, এবং সেই স্যাম্পল থেকে উৎসকে এমন ভাবে নির্বাচন করব যাতে গোটা পপুলেশনকে রিপ্রেজেন্ট করে। তার মানে এই যে যে সেই উৎসর যে তালিকা, উৎসর যে সোর্স, যেটা কি করবে, একটা স্যাম্পলিং ফ্রেম আমি যেটাকে তৈরি করব, যেখান থেকে কি করব, আমি আমার যে স্যাম্পেল তার যত গুণগত মান এবং তার যাতে গোটা পপুলেশনের যে কি বলবো যেটা অ্যাকুরেসি অফ দা রেজাল্ট, সেই রেজাল্টের মাত্রা অনেক গুণে বৃদ্ধি করে। এখন এই স্যাম্পলিং ইউনিটকে যদি আমরা আর একটু সহজ করে যদি বলি, যে স্যাম্পলিং ইউনিট কি, স্যাম্পলিং ইউনিট হলো এই যে পপুলেশনের সকল যে সমস্ত স্যাম্পলিং ইউনিট আছে বা সদস্য আছে তার একটা পূর্ণ তালিকা, যেখান থেকে কি করব, স্যাম্পেলকে নির্বাচন করব। তারপর সিম্পল ভাবে কি বললাম, স্যাম্পলিং ফ্রেম হলো পপুলেশনের একটি জায়গা বা একটা সোর্স বা একটা ইউনিট, যেখান থেকে আমি স্যাম্পেলকে চুজ করব, নির্বাচন করব, তাকেই আমরা বলবো স্যাম্পলিং ফ্রেম। এখন এই স্যাম্পলিং ফ্রেমের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, সেই স্যাম্পলিং ফ্রেমের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি, একটা হচ্ছে খুব সিম্পল, দেখো কমপ্লিট মানে সম্পূর্ণ, মানে একটা যে সমস্ত আমি স্যাম্পল গুলোকে চুজ করব, যে সমস্ত স্যাম্পল গুলোকে আমার গবেষণার ক্ষেত্রে আমি চুজ করতে চাইছি গোটা পপুলেশন থেকে, সেগুলোকে একটা পরিষ্কার ভাবে যাতে সকল টাইপের ক্যারেক্টারিস্টিক্স আমার ওই স্যাম্পলিং ফ্রেমের মধ্যে অন্তর্ভুক্ত থাকে সেদিকে মাথায় রাখতে হবে। অ্যাকুরেসি, ইয়েস, এই অ্যাকুরেসি মানে যাতে সঠিক তথ্য বা সঠিক ইনফরমেশন সেই স্যাম্পলিং ফ্রেম থেকে আমি যে সমস্ত স্যাম্পল গুলোকে কালেক্ট করবো সেগুলো যেন পরিষ্কারভাবে উল্লেখ থাকে। ফ্রি ফ্রম ডুপ্লিকেশন, অর্থাৎ এমন কিছু যাতে না হয় যাতে কোনো প্রকার ডুপ্লিকেট পুনরাবৃত্তি হওয়ার কোনো সম্ভাবনা থাকে, এবং রিলিভেন্ট যে সমস্ত জায়গাগুলোকে আছে সেই স্যাম্পলিং ফ্রেমের, সেই জায়গাগুলোকে যাতে গোটা হোল অফ দ্য পপুলেশনকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এটাই হচ্ছে এই যে গোটা স্যাম্পলিং ফ্রেম, সেই স্যাম্পলিং ফ্রেমের মূল কথা। এখন এরপরে যে বিষয়টা আছে আমাদের, যে স্যাম্পলিং প্রসিডিউর বা মেথডস অফ স্যাম্পলিং, মূল যে জায়গাটা ঢুকবো। এখন দেখো স্যাম্পলিং মেথড
বা স্যাম্পলিং প্রসিডিওর আমরা মূলত কিভাবে আমি স্যাম্পলটাকে সিলেক্ট করছি, কিভাবে আমি পপুলেশন থেকে স্যাম্পলটাকে চুজ করব, তার উপর ভিত্তি করে এই স্যাম্পলিং প্রসিডিওরকে মেইনলি ভাগে ভাগ করা। সিম্পলি কি হচ্ছে, স্যাম্পলিং মেথডস আর ক্লাসিফাইড অ্যাজ এ টু টাইপস, এক প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক, আদার্স নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক। প্রবাবিলিটি মিন্স সম্ভাব্য, সম্ভাব্য মিন্স অর্থাৎ আমার পপুলেশনের মধ্যে যে সকল মেম্বার গুলো আছে তাদের প্রত্যেকের একটা ইকুয়াল অপরচুনিটি আছে আমার গবেষণার কাজে সিলেক্ট হওয়ার, তাকে আমি বলবো প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক। নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক আমরা কাকে বলবো, যেখানে এভরি নাম্বার অফ দ্য পপুলেশন হ্যাজ নট ইকুয়াল চান্স অফ বিং সিলেক্টেড ফর ইউর রিসার্চ। অর্থাৎ যে সকল মেম্বার থাকবে সবার একটা ইকুয়াল সুযোগ থাকবে না গবেষণার ক্ষেত্রে সিলেক্ট হন, তখন আমরা তাকে বলবো নন প্রবাবিলিটি স্যাম্পলিং। এখন এই যে প্রবাবিলিটি স্যাম্পলিং, তাহলে খুব সিম্পল আমরা কি বললাম, প্রবাবিলিটি স্যাম্পলিং আমরা কি করছি, যখন আমার গবেষণার ক্ষেত্রে যে সমস্ত স্যাম্পল গুলো থাকবে সবার যাতে একটা ইকুয়াল সুযোগ পাবে সেই গবেষণা কাজে সিলেক্ট হওয়ার, তখন আমরা তখন প্রবাবিলিটি স্যাম্পলিং বলবো। মূলত এই প্রবাবিলিটি স্যাম্পলিং আমরা যখন কোয়ান্টিটেটিভ অর্থাৎ কোনো নিউমেরিক্যাল ডেটা নিয়ে কোনো কাজ করি তখন সাধারণত এই প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক মোস্ট প্রবাবলি ইউজ করা হয়। নন প্রবাবিলিটি স্যাম্পলিং আমরা কখন বলবো, এটা অনেক সময় নিউমেরিক্যাল ডেটার ক্ষেত্রে হয়, আবার কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক ইউজ করা হয়। তাহলে এই যে প্রবাবিলিটি স্যাম্পলিং এর আন্ডারে কোন কোন স্যাম্পল গুলো আছে এবং নন প্রবাবিলিটি আন্ডারে কোন কোন স্যাম্পল গুলো আছে সেগুলো জাস্ট আমরা এক ঝলক দেখি। এক প্রবাবিলিটি স্যাম্পলিং, সেখানে আবার চার ধরনের স্যাম্পলিং টেকনিক পাওয়া যায়, কিন্তু এই চারটে যে আমরা পাওয়া যায় স্যাম্পলিং টেকনিককে চার ভাগে যে আমরা ভাগ করেছি, একটা ধরো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং, সিস্টেমেটিক স্যাম্পলিং, ক্লাস্টার্স বা এরিয়া স্যাম্পলিং, যাই বলি না কেন প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা একটা স্যাম্পলিং টেকনিক। এই স্যাম্পলিং টেকনিক গুলো তোমার যে গবেষণার পারপাস, তোমার যে গবেষণার উদ্দেশ্য তার উপর ডিপেন্ড করে এটাকে সিলেক্ট করব। কিন্তু এইটা যেহেতু এটা প্রবাবিলিটি স্যাম্পলিং এর আন্ডারে আছে, তার মানে কি এখানে প্রত্যেকটা পপুলেশনের যে সমস্ত সকল মেম্বাররা থাকবে সবারই কিন্তু একটা ইকুয়াল অপরচুনিটি থাকবে সিলেক্ট হওয়ার জন্য, সেই জন্যই কিন্তু সে প্রবাবিলিটি স্যাম্পলিং হচ্ছে। তার ভিতর আলাদা আলাদা মেথডের জন্য নাম হয়েছে, সিম্পল র্যান্ডম নাম হয়েছে, স্ট্র্যাটিফাইড র্যান্ডম নাম হয়েছে, সিস্টেমেটিক র্যান্ডম নাম হয়েছে, ক্লাস্টার বা এরিয়া স্যাম্পলিং নাম হয়েছে ইত্যাদি বিষয়। নন প্রবাবিলিটি স্যাম্পলিং আমরা কি বলছি, নন প্রবাবিলিটি স্যাম্পলিং এখানে যে সমস্ত সকল মেম্বার গুলো থাকবে তাদের কোনো প্রকার ইকুয়াল অপরচুনিটি নেই। তাহলে স্যার ইকুয়াল যদি অপরচুনিটি না হয় তাহলে কিভাবে সিলেক্ট করবেন, এখানে অ্যাজ এ গবেষক তার যে পারপাস, তার যে অবজেক্টিভ তার উপর ভিত্তি করে সেখানে স্যাম্পল গুলোকে সিলেক্ট করতে হবে। সেখানে নাম কি, এক হচ্ছে কনভেনিয়েন্স স্যাম্পলিং, একটা হচ্ছে জাজমেন্ট বা পারপাসের স্যাম্পলিং, একটা হচ্ছে কোটা স্যাম্পলিং, আর একটা হচ্ছে স্নোবল স্যাম্পলিং। তাহলে এখানে যে প্রত্যেকটা স্যাম্পলিং গুলো আছে এরা কিন্তু কি হচ্ছে, এরা প্রত্যেকটা স্যাম্পলিং এ কিন্তু যে সকল মেম্বাররা থাকবে তাদের কিন্তু ইকুয়াল সুযোগ থাকবে না গবেষণা কাজে সিলেক্ট হওয়ার, সেই জন্য এর নাম হচ্ছে কি নন প্রবাবিলিটি স্যাম্পলিং। ব্যাস আজকে এই পর্যন্তই, পরের দিন এই যে চারটে আটটা সেই আটটা স্যাম্পলিং নিয়ে আমরা ডিটেলস কথা বলবো। আজকে এই পর্যন্তই, বলো তোমাদের